ডলার সংকটের মধ্যে ঋণ ও সুদ পরিশোধের চাপে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। স্বল্পমেয়াদী ঋণ নিয়ে সতর্কতা পরামর্শ অর্থনীতিবিদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উদ্বেগজনক হারে বাড়ছে বিদেশি ঋণ, সেই সাথে পাল্লা দিয়ে ৮ বছরে বিদেশি ঋণ পরিশোধের হার বেড়েছে প্রায় 2.25 গুণ। সবশেষ পরিসংখ্যান বলছে মাত্র 11 মাসে এই ঋণ পরিশোধ বেড়েছে প্রায় 25%। ডলার সংকটের দুঃসময়ে অন্য মেগা প্রকল্পের ঋণের সুদ পরিশোধের চাপ বাড়লে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। পরিস্থিতি সামলাতে চীন, রাশিয়ার মতো দেশ থেকে স্বল্পমেয়াদী ঋণের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মেগা প্রকল্প সহ দেশের উন্নয়নে দেশি বিদেশি উৎস থেকে একের পর এক ঋণ নিচ্ছে সরকার। 2017 সালে সরকারের বিদেশি ঋণ সব মিলিয়ে 367 কোটি ডলার থাকলেও সেই ধার 2023 সালে ছাড়িয়েছে 1000 কোটি ডলার। পাল্লা দিয়ে বেড়েছে ঋণ পরিশোধের চাপও। গেল 8 বছরে বিদেশি ঋণ পরিশোধের হার বেড়েছে 175%। গেল 11 মাসেই বিদেশি ঋণের সুদাসল পরিশোধ এই প্রথমবার ছাড়ালো 300 কোটি ডলার। বৈদেশিক ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে, এটা আসলে একটা উদ্বেগজনক ব্যাপার বটে। গত 10 বছরে প্রায় 70% বেড়ে গেছে। বৈদেশিক ঋণটা কিন্তু বেশি অনেকগুলি স্বল্প মধ্যম মেয়াদী, এবং সেই স্বল্প মধ্যম মেয়াদী থাকলে কিন্তু একটা দেশের পক্ষে পরিশোধ করা ডিফিকাল্ট। প্রজেক্টটা আমরা হয়তো $1 বিলিয়ন করতে পারতাম, সেটা আমাদের 10, 15, 20, 50% আমাদের বেশি করতে হয়েছে, কারণ কালক্ষেপণ করলেই খরচ বাড়ে, ব্যয় বাড়ে। সবটা মিলে আমাদের এই চাপটা বাড়ছে। রূপপুর যেমন আমাদের 2016 সালে হয়েছে, এবং সেটা 10 বছর ছিল গ্রেস পিরিয়ড। এটা এখন ম্যাচুরিটি পিরিয়ড শুরু হবে, তখন আমাদের সুদ এবং আসল দুটোই পে করতে হবে। এরকম আরও কয়েকটি আছে, যে কারণে আমাদের এই বছর গত বছরের তুলনায় আমাদের সুদও বেড়েছে এবং আসলও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণ পরিশোধের কারণে রিজার্ভ এবং বাজেটে বাড়ছে বাড়তি চাপ। এই চাপ সামলাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে নজর দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক ঋণের ব্যাপারে সতর্কতার পরামর্শ তাদের। $48 বিলিয়ন যখন ছিল, তখন আমরা $2-2.5 বিলিয়ন পরিষেবা ছিল। এখন $22 বিলিয়ন নেমে আসছে আমাদের। এখন পরিষেবা $3 বিলিয়ন ক্রস করে গেছে। সুতরাং সেটার শতাংশ হিসাবে ধরলেও তো চাপটা বোঝা যায়। শুধু সেদিক থেকে অবশ্যই আমরা এক্সপোর্ট কিভাবে বাড়াতে পারি, এই বিনিয়োগগুলো যাতে আমাদের ব্যক্তিখাতকে প্রণোদিত করে আমাদের রপ্তানিকে সাশ্রয়ীভাবে প্রতিযোগিতা সক্ষমভাবে করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। 26 সালে এটা বেড়ে দাঁড়াবে প্রায় $4.7 বিলিয়ন। এর মধ্যে যদি আবার ঋণ আসতে থাকে, সেটা ভবিষ্যতে আরো বাড়াবে। অথবা ইমিডিয়েটলি এই 2 বছরে কিন্তু আমাদের একটা বিরাট বোঝা। এই ব্যাপারে যথেষ্ট সাবধানী হতে হবে। দ্বিপাক্ষিক বায়োলেটারাল ঋণ আনা বা টাইড সারপ্লাস ক্রেডিট আনা মোটেও সঙ্গত নয়। সরকারি হিসাবে আগামী 3 বছরে ঋণের সুদ পরিশোধের খরচ ছাড়াবে 10,000 কোটি টাকা। তাই সময় থাকতেই মুদ্রার বিনিময় হার ও সামষ্টিক অর্থনীতি বেগবান করতে অধিক মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে বৃষ্টি কিছুটা কমলেও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন নদীর পানি বেড়েছে। এতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজও সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় সিলেটে 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে 3য় দফার বন্যায় প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। বানের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। গ্রামীণ সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা কোমর পানি। এছাড়া হাটবাজারগুলো দফায় দফায় বন্যায় প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বন্যা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছে সবাই। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। আশ্রয় কেন্দ্রে না থাকায় প্রাণের ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় সহস্রাধিক মানুষ। সারা বছর পাহাড় কাটা এবং প্রশাসনের ব্যবস্থা না নেওয়াকে দুষছে স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে এইচ.এম. প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড় ধস শুরু হয়েছে। যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি জেনেও মহালছড়ি, মানিকছড়ি সহ শহরের কলাবাগান, ন্যান্সিবাজার, মোল্লাপাড়া, শালবন, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকার পাহাড়ের ঢালে ঢালে বসবাস করছে শতাধিক পরিবার। আতঙ্কে সময় কাটছে তাদের।
এটা ওই সকাল 6:10 আপনার এই ফাটটা ভাঙছে, মানে বাচ্চাটা চা ছিল কিছু, এগুলো নিয়ে আমরা কোনো রকম এখন আউটসাইডে বসবাস করতেছি। প্রতি বছরে এরকম ভিত্তিতে থাকি, আমাদের প্রতি বছরে এরকম হয়। আমরা তো এনে সবাই নিরহ লোক, একদম গরিব, আমরা যে কোনো জায়গায় চলে যাবো এই ধরনের কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে, সমতল তো ভূমি নেই, আর আবাদের জমিও নষ্ট করা যাবে না। ভয়াবহ রিক্সে আছি আমরা, রাত্রেবেলা পড়ছে, ভোরবেলা পড়তেছে, এখনো কিছু পড়তেছে। গত কয়েকদিনের বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শালবাগানের পাহাড়ে বসবাসকারীরা। রড কাশেমের বাড়ি ভাঙি মাটির তলে পড়ে গেছে, তারা জানালা কাটি বাইরে গেছে। তারপরে যায় এখানে মোড়ে 775 ওইখানে কিছু ফাঁক বসি হচ্ছে, এখানে 2টা ঘর ভাঙি যাইতে আছে। আমি বলি আছি। এদিকে শহরের বেশ কয়েকটি জায়গায় পাহাড় কেটে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের তেমন পদক্ষেপ দেখা যায়নি, তবে এবার কিছুটা নড়েচড়ে বসেছে প্রশাসন। যারা অবৈধভাবে পানি বিদ্যুৎ সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা, তাহলে আমার মনে হয় এই প্রবণতাটা কমবে। এছাড়া আমরা নিয়মিতভাবে যারা অবৈধভাবে পাহাড় কাটছে তাদেরকে আমরা নিয়মিতভাবে মোবাইল করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। পাহাড় কাটা বন্ধ ও পাহাড়ের ঢালে বসতি স্থাপন বন্ধের উদ্যোগ না নিলে যে কোনো সময় প্রাণহানির শঙ্কা রয়েছে। তাই স্থায়ী আবাসন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।